আজ আমরা করতে যাচ্ছি পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। তো পিথাগোরাসের উপপাদ্যটা আসলে কি আমরা সকলেই জানি, যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তাদের পিথাগোরাসের উপপাদ্য নামে একটা অধ্যায়ই রয়েছে। এবং হায়ার লেভেল মানে 9, 10, 11, 12 এই সকল জায়গাতে পিথাগোরাসের উপপাদ্য ম্যাথমেটিক্সে যে আমরা কি পরিমাণ ইউজ করি, যারা এই শ্রেণীগুলোতে রয়েছে তারা সকলে হয়তো জানো। তো আজকে আমরা প্রমাণ করতে যাচ্ছি পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্যটা আসলে কি সেটা আসলে আমরা একটু জেনে নিই। প্রথমে আমি বলতে চাই যে একটি সমকোণী ত্রিভুজ আমরা আঁকিয়ে নিলাম। সমকোণী ত্রিভুজ বলতে কি বুঝি, যেখানে একটা সমকোণ থাকে এবং সমকোণের অপোজিট বা বিপরীত বাহুকে আমরা বলি কি, আমরা বলি হচ্ছে অতিভুজ। তাহলে এই এসি কি, এসি হচ্ছে আমাদের অতিভুজ এবং বিসি কে বলি আমরা ভূমি, আবার এসি কে বলি কি আমরা লম্ব। এখন অনেক সময় আবার এই থিটার সাপেক্ষে ভূমি লম্ব চেঞ্জ হয়, তো সেটা আমাদের আসলে দরকার নেই। আমাদের এতটুকু জানলে হচ্ছে এই বিসি কে আমরা ভূমি বলি এবং এসি কে বলি হচ্ছে আমরা লম্ব। তো আমাদের আসলে প্রমাণ করতে হবে কি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার মানে কি এসি স্কোয়ার এবং ভূমি মানে কি বিসি তার স্কোয়ার। মানে এটা হচ্ছে বাংলা বা বাংলা কথা, সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রত্যেকটি প্রমাণের বা উপপাদ্যের 4টি ধাপ রয়েছে। এই 4টি ধাপ যদি আমরা ভালোভাবে মানে মেনটেন করতে পারি, তাহলে আমাদের উপপাদ্য কখনোই মুখস্থ করার দরকার হয় না। এবং অধিকাংশ স্টুডেন্ট যারা উপপাদ্যগুলোকে মুখস্থ করার কারণ কি, তারা বোঝে না যে আসলে ধাপগুলো কি, কিভাবে কি করতে হবে, এগুলো না বোঝার কারণে তারা মুখস্থ করে। তো আজকে তোমরা খুব সুন্দরভাবে জিনিসটি লক্ষ্য করবে, সেটা হচ্ছে আমাদের 4টি ধাপ রয়েছে পিথাগোরাস উপপাদ্য। পিথাগোরাস উপপাদ্য না, আসলে সকল উপপাদ্য প্রমাণেরই 4টি ধাপ। 4টি ধাপ কি কি? সাধারণ নির্বাচন, নট নির্বাচন, খেয়াল করো, সাধারণ নির্বচন, বয়রেফ চ ন, নির্বচন নট নির্বাচন, সবাই কিন্তু এই ভুলটা করে। এবং বিশেষ নির্বচন, তারপর কি অঙ্কন, তারপর হচ্ছে প্রমাণ। তো 4টি ধাপ যদি তুমি মেনটেন করতে পারো, তাহলে যে কোনো উপপাদ্য আমরা করতে পারবো। এবারে বলে দিতে চাই, সেটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য প্রমাণ করার মধ্যে 3টি উপায়ে প্রমাণ করা যায়। তো তার মধ্যে সবচেয়ে সহজ উপায় হচ্ছে বীজগাণিতিক প্রমাণ বা বীজগাণিতিক উপায়ে যে প্রমাণটা সেটা। তো আমাদের পরীক্ষা আসতে পারে যে বীজগাণিতিক উপায়ে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ করা যায়। অষ্টম শ্রেণীতে যারা রয়েছে তাদের উদ্দেশ্য করে বলছি যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ করো বীজগাণিতিক উপায়ে। আর যারা নবম শ্রেণী বা দশম শ্রেণীতে রয়েছে তাদের এটা চলে আসে যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণটি করো। সেক্ষেত্রে তোমাদের কোনো নির্দিষ্ট বাধা উপায় নাই যে এই উপায় করতে হবে, তোমরা এই বীজগাণিতিক উপায়, মানে আজকে আমরা বীজগাণিতিক উপায় নিয়ে কথা বলতে যাচ্ছি, তো বীজগাণিতিক উপায় তোমরা প্রমাণ করতে পারো। তো দেখো, প্রথমে আমি বলে দিই যে সাধারণ নির্বাচনটা আসলে কি। সাধারণ নির্বাচনটা হচ্ছে যে প্রশ্নে যেটা উল্লেখ করা থাকে, মানে কি প্রশ্নে তোমাকে বলবে কি পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করো, অথবা প্রশ্নে তোমাকে বলে দিবে যে প্রমাণ করো যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা এটা তোমাকে প্রশ্নে বলে দিবে এবং প্রশ্নে যে কথাটুকু বলা থাকবে সেটাই হচ্ছে আমার সাধারণ নির্বাচন। তো তুমি আসলে কিভাবে সাজাবা, লিখবা কি যে শুধুমাত্র এই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা হচ্ছে প্রশ্নে থাকবে যে প্রমাণ করো অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো আমরা কি করব, সাধারণ নির্বাচন হেডলাইন দিব, দেওয়ার পরে আমরা লিখব প্রমাণ করতে হবে যে এই এই কথাটাই থাকবে, এই কথাটাই আমাদের থাকবে। শুধু এর আগে আমরা লেজুর লাগাবো যে প্রমাণ করতে হবে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা গেল আমাদের সাধারণ নির্বাচন। এবং যে কোনো উপপাদ্যের যেই প্রশ্নটা থাকে, প্রশ্ন করে না আমাদের প্রশ্নকর্তা, ওই প্রশ্নটুকি হচ্ছে সাধারণ নির্বাচন। কেমন? সাধারণ নির্বাচনটা হচ্ছে প্রশ্নটুকি সাধারণ নির্বাচন। আর বিশেষ নির্বাচনটুক হচ্ছে প্রশ্নে যা করেছে, ভাইয়া প্রশ্নে যেটা করেছে সেটাকে আমরা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলবো। প্রথম কথা হচ্ছে এটা, ফুটিয়ে তোলার পরে প্রশ্নের কথাটাকে চিত্রের মাধ্যমে ম্যাথমেটিক্যাল উপায়ে আমরা বলবো। মানে বিষয়টা কেমন হতে পারে আমি বলছি, সেটা হচ্ছে কি, আমি এখানে লিখেছি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন লিখে কি লিখেছি দেখো, আমি বলছি যে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এ, সি কোণ এক সমকোণ, এই যে সি কোণটা এটা কত, এক সমকোণ মানে কি 90 ডিগ্রি। এবং প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এই যে এ বি স্কোয়ার মানে কি আমার অতিভুজ স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার মানে কি লম্ব স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার বিসি স্কোয়ার। তো দেখো আমাদের প্রশ্নের কিন্তু বাংলা কথাটা বলেছিল অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, বাট আমরা একটা চিত্র আঁকিয়েছি, এই চিত্রে ভেরিফাই করেছি যে কে অতিভুজ, কে লম্ব, কে ভূমি। এটা ভেরিফাই করার জন্য একটা চিত্র আঁকাতে হবে না আমাদের, আঁকাতে হবে কিনা, হবে। তো এই চিত্রটা আঁকানোর পরে চিত্রটা পরিচয় দিতে হবে যে চিত্রটা আসলে কে, চিত্রটা কাকে কি বলে। যেমন আমি এখানে পরিচয় দিচ্ছি যে ত্রিভুজ এবিসি, এটার নাম কি ত্রিভুজ এবিসি, এবং এই ত্রিভুজের সি কোণটা কি এক সমকোণ, এটাও আমি বললাম। তাহলে এই এক সমকোণ ত্রিভুজে আমি আবার বলছি এই অতিভুজটা কি এবি, তাহলে আমাকে বলছে অতিভুজ স্কয়ার, তার মানে আমি বললাম এবি স্কয়ার ইকুয়াল, আমাকে বলো কি লম্ব স্কয়ার, লম্ব মানে কি আমার এসি স্কয়ার, তাহলে এই যে এসি স্কয়ার। আমাকে বলো কি ভূমি স্কয়ার, তার মানে কি বিসি মানে কি বিসি স্কয়ার। তার মানে দেখেন আমাদের হচ্ছে এই বাংলা যে কথাটা বলেছে সেই কথাটা আমরা আবার ম্যাথমেটিক্যাল উপায়ে লিখলাম, এটাকেই বলে বিশেষ নির্বাচন আর কি। ওই বাংলা কথাটাকেই একটা ম্যাথমেটিক্যাল উপায়ে সাজাবো, সাজানোর পরে কার কি পরিচয় সেটাকে আমরা জানার চেষ্টা করবো বা জানাবো,
তারপর স্যারকে আমরা বলবো যে আচ্ছা আমাদের প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এবং এটাকে অনেক সময় আমরা এবি কে সি ধরতে পারি, তাহলে আমাদের এবি এর জায়গায় এবি স্থলে যদি আমরা সি বসাই তাহলে সি স্কয়ার ইকুয়াল এসি বি স্কয়ার, যে বি স্কয়ারটাকে পরে লিখেছি আমি আর কি। আর বিসি স্কয়ার মানে কি, বিসি স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার, এ স্কয়ারটাকে আগে লিখেছি, তাহলে আমি লিখতে পারি সি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার যোগ বি স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা হচ্ছে এতটুকু, এতটুকু লিখলেই হচ্ছে। এবার অঙ্কন ধাপটা আমি একটু বলে দিতে চাই। অনেকেই প্রশ্ন করতে পারে যে আসলে ভাই আপনি প্রমাণ করতে চান একটা সমকোণী ত্রিভুজ যেটা অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে এই যে চিত্র আঁকালেন এগুলো তো কিছুই বুঝলাম না, তাই না? প্রশ্ন আসতেই পারে না। কিন্তু আমাদের আসলে বীজগাণিতিক উপায়ে প্রমাণ করতে হলে এই চিত্রটার সাহায্য নিয়েই করতে হবে বা এভাবেই করতে হবে। তো অনেকেরই মনে হতে পারে যে এই চিত্রটা কিভাবে আঁকাবো এবং চিত্রটা কোথায় আঁকাবো, এটাও কিন্তু একটা বড় কোশ্চেন যে চিত্রটা কোথায় আঁকাবো ভাইয়া। চিত্রটা তুমি আঁকাবো হচ্ছে তুমি সাধারণ নির্বাচনটা লিখলে, লেখার পরে এখানে মনে করো তুমি সাধারণ নির্বাচনটা লিখলে, লেখার পরে এই যে জায়গাটা থাকে সেই জায়গার এক পাশেই তুমি লেখো তোমার চিত্রটা আঁকাও, এবং এই চিত্রের একটু বাম হাতে তুমি বিশেষ নির্বাচন দিয়ে এভাবে হেডলাইন দিয়ে শুরু করো। এখানে এসে থেমে যাও, সমস্যা নেই, এখানে এসে থেমে যাও, তবে আবার এখান থেকে শুরু করো, সমস্যা নেই। বাট চিত্রটা এখানে রাখলে কি হবে, স্যারের বুঝতে সুবিধা হবে, স্যার এখানে দেখে দেখে স্যার তোমার প্রমাণটা দেখতে পারবে। এই জন্য চেষ্টা করবা যে সাধারণ নির্বাচনের পরে হাতে হালকা ডান সাইডে চিত্রটা আঁকানোর জন্য চেষ্টা করবা। তো চিত্রটা কিভাবে আঁকাবা সেটা একটু বলে দেই। সেটা হচ্ছে কি, তুমি একটা সুন্দর বর্গক্ষেত্র নিবা, এটা কিন্তু একটা বর্গক্ষেত্র, অবশ্যই একটা বর্গক্ষেত্র, মাস্ট বি একটা বর্গক্ষেত্রই নিতে হবে। তো প্রথমে একটা বর্গক্ষেত্র নিলে, এই বর্গক্ষেত্রটা নেওয়ার পরে দেখো এই বর্গক্ষেত্রে তুমি যদি আনুমানিক কল্পনা করো, মনে করো তুমি তোমার স্কেলের মাপ অনুযায়ী নিলা যে এটা হচ্ছে 6 সেন্টিমিটার, মানে তোমার স্কেল অনুযায়ী নিলা যে এই বাহুটা হচ্ছে 6 সেন্টিমিটার, কেমন? তো 6 সেন্টিমিটার মিডিল কত হবে 3, তাহলে এটা কি 3। তুমি 3 থেকে আরেক কম না মানে 2 সেন্টিমিটারের মতো একটা জায়গা নাও, এখানে একটা পয়েন্ট নির্ধারণ করলে। তো এখানে 2 সেন্টিমিটার জায়গা নিলে, সেম ভাবে পরবর্তীর যে বাহুটা থাকবে সেই বাহুটা থেকে আবার 2 সেন্টিমিটার মতো একটা জায়গা কেটে নিবে। তার পরবর্তী যে বাহুটা থাকবে সেই বাহুটা থেকে আবার 2 সেন্টিমিটার মতো একটা পয়েন্ট কেটে নিবে। তার পরবর্তী যে বাহুটা থাকবে সেখান থেকে আবার 2 সেন্টিমিটার একটা পয়েন্ট কেটে নিবে। আবারও বলি, যেই বাহুটা তোমার কাছে পাইলা সেই বাহুটা মিডিল পয়েন্ট তো এটা, এটা থেকে একটু এপাশে 2 সেন্টিমিটার নাও, মানে জাস্ট তুমি কি করবা, মিডিল পয়েন্ট থেকে একটু বাম হাতে একটু বাম দিকে তুমি একটা পয়েন্ট নির্বাচন করবা। একই ভাবে মানে পাশে যে বাহুটা আছে, এই বাহুর সংলগ্ন যে বাহুটা আছে সেখান থেকেও তুমি এরকম একটা 2 মিটার বা ছোট মানে মিডিল থেকে কিছুটা নিচে আর একটা পয়েন্ট তুমি সিলেক্ট করবে। সেম ভাবে এই বাহু থেকেও মিডিল থেকে হালকা ডান হাতে একটা পয়েন্ট সিলেক্ট করবে, এবং এই যে মানে পরবর্তী যে বাহুটা থাকবে সেটা থেকেও মিডিল থেকে হালকা ডান দিকে তুমি একটা পয়েন্ট সিলেক্ট করবে। তার মানে মেইন কাজটা তুমি তো আসলে বুঝছো, তোমার 2 মিটার বা মিডিল থেকে হালকা বাম দিকে তোমার 4টা পয়েন্ট সিলেক্ট করতে হবে। করার পরে কি কাজ, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট সংযোগ দিবা, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট সংযোগ দিবা, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট সংযোগ দিবা, এবং এই পয়েন্টের সাথে এই পয়েন্ট সংযোগ দিবা। সংযোগ দেওয়ার সাথে সাথে দেখবা একদম আমার চিত্রটার মতো একদম একদম সেম একটা চিত্র তোমার গঠিত হয়ে গেল। এবং এই যে প্রথম ত্রিভুজটা, এই ত্রিভুজটার নাম দিবা এ বি সি। অনেকেই বলতে পারে যে ভাই আমি যদি এ বি সি এভাবে দিই, এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, বা এটা বি দিলাম, এটা এ দিলাম, এটা সি দিলাম, কোনো সমস্যা নাই, হতেই পারে। কিন্তু এখানে আমি একটা সর্বজনীন নিয়ম এটা এখানে আসলে প্রয়োগ করেছি। সেটা হচ্ছে কি যে যারা আসলে ত্রিকোণমিতিক উপায়ে যখন আমরা এই ত্রিকোণমিতিক উপায়ে যখন আমরা ত্রিভুজের নাম দেই, তখন এই যে এ পয়েন্ট, এ পয়েন্টের কোণটা কি, অবশ্যই এ, আর এ কোণের অপোজিট বাহুর নাম দিয়ে আমি ছোট হাতের এ, বিষয়টা বুঝো, এটা হচ্ছে আমার এ কোণ। তাহলে এই এ কোণের অপোজিট বাহু কোনটা, অবশ্যই বিসি বা এইটা, এটার নাম দিয়েছি দেখো আমি ছোট হাতের এ। এবং এটা কি আমার, এটা কি বি কোণ, এইটা বি পয়েন্ট, তার মানে এটা কি বি কোণ। তাহলে বি কোণের অপোজিট বাহু কোনটা, এসি, তাহলে বি কোণের অপোজিট বাহুর নাম আবার ছোট হাতের বি। এবং এটা কি সি কোণ, সি কোণের অপোজিট বাহু কোনটা, এবি, তাহলে সি কোণের অপোজিট বাহুর নাম আবার ছোট হাতের সি। এটা তোমাকে একটু মেনটেন করতে হবে, আর মেনটেন না করলে খুব বেশি সমস্যা নেই। বাট সর্বজনীন নিয়মটা হচ্ছে যে এভাবে যেটা পয়েন্টে যেই কোণটা থাকে সেই কোণটার অপোজিট বাহুটাকে আমরা সেই পয়েন্টের ছোট হাতের বা স্মল লেটার সেই অ্যালফাবেট দিয়ে আমরা হচ্ছে সেই বাহুটাকে নির্দেশ করি। তাহলে এটা গেল বাহু নির্দেশ এবং চিত্র আঁকানোর বিষয়টা গেল। কিন্তু চিত্রটা আমি আসলে কি লিখেছি, এটা মানে কিভাবে বলবো, চিত্রর অঙ্কন অংশটা কিভাবে বলবো সেটা আমি বলছি। দেখো আমি এখানে লিখেছি যে ত্রিভুজ এবিসি এর অনুরূপ অতিরিক্ত, মানে এই যে ত্রিভুজ এবিসি রয়েছে আমার কাছে, এই এবিসি এর অনুরূপ মানে একই রকম দেখতে, অনুরূপ অতিরিক্ত মানে কি আরো, অতিরিক্ত মানে কি আরো 3টি ত্রিভুজ, মানে এই ত্রিভুজে আরো 3টা ত্রিভুজ
বড় বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কন করি। বিষয়টা একটু লক্ষ্য করো, মানে এই ত্রিভুজের মতো করে আরো তিনটা ত্রিভুজ দেখো আমি কিন্তু এখানে আঁকাইছি। মানে তুমি আসলে আঁকাওনি, যখন আমি যেই প্রসিজারটা অ্যাপ্লাই করতে বললাম সেটা অ্যাপ্লাই করার সাথে সাথে দেখলা এই ত্রিভুজের মতো আরো তিনটা অনুরূপ ত্রিভুজ, অতিরিক্ত ত্রিভুজ গঠিত হইল। তাহলে দেখো আমি অঙ্কনটা কিভাবে বলবো, এবিসি এর অনুরূপ অতিরিক্ত তিনটি ত্রিভুজ বড় বর্গক্ষেত্র, মানে কি এটা একটা বড় বর্গক্ষেত্র না? তাহলে ভাইয়া বড় বর্গক্ষেত্র কেন বললেন? কারণ কি এখানে একটা ছোট বর্গক্ষেত্র তৈরি হয়েছে ভাইয়া, দেখো এটা কিন্তু ছোট একটা বর্গক্ষেত্র, আর এই বর্গক্ষেত্রটা হচ্ছে বড় বর্গক্ষেত্র। এই জন্য আমি বলছি এবিসি এর অনুরূপ অতিরিক্ত তিনটি ত্রিভুজ বড় বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কন করি, তাহলে একটি ছোট বর্গক্ষেত্র পাওয়া যাবে। তো দেখো ছোট বর্গক্ষেত্র পাওয়া যাবে, এই ছোট বর্গক্ষেত্রের নাম দাও না তুমি, এই ছোট বর্গক্ষেত্রের নাম দাও, মনে করো এটা এ, এটা দিলা পি, এটা দিলা কিউ। তার মানে এই ছোট বর্গক্ষেত্রের নাম কি হবে বলো তো? এ পি কিউ বি। তাহলে এখানে একটু নাম লেখো যে ছোট বর্গক্ষেত্র এ পি কিউ বি পাওয়া যায়। তাহলে দেখো এবিসি এর অনুরূপ অতিরিক্ত তিনটি ত্রিভুজ বড় বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কন করি, তাহলে একটি ছোট বর্গক্ষেত্র এপি কিউবি পাওয়া যায়। তো এটা ছিল আমার সম্পূর্ণ তিনটা প্রসিজার বা তিনটা স্টেপ। তিনটে স্টেপ কমপ্লিট করার পরে এইবার আমরা চলে যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে প্রধান বা মেইন যে স্টেপটা, সেটা হচ্ছে আমাদের প্রমাণ স্টেপ। মেইন কাজটাই হচ্ছে আমাদের প্রমাণ, তো এটাই আমরা প্রমাণ করব। তো চলো বেশি দেরি না করে আমরা প্রমাণের মধ্যে চলে যাচ্ছি। আমি তাহলে মুছে দিলাম সবকিছু। তো যেহেতু আমরা প্রমাণ করব, প্রমাণ কয়েকটা ধাপে ধাপে আমরা করার চেষ্টা করি। তাহলে প্রমাণ, দেখো প্রমাণ আমি প্রথমেই বলতে চাচ্ছি কি যে আসলে আমার তো প্রমাণ করতে হবে কি যে এসি স্কোয়ার মানে কি ভূমি স্কোয়ার। আমি প্রমাণটা একটু লিখে রাখছি এখানে, সাইড নোট হিসাবে একটু লিখে রাখছি। এসি স্কোয়ার ইকুয়াল, এসি না আসলে এবি স্কোয়ার, এবি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার যোগ বিসি তার স্কোয়ার। এবং যদি আমি এসি বাহু এবি বাহুকে সি ধরেছি তাহলে সি স্কোয়ার, এবং এসি বাহুকে আমি ধরেছি বি তা বি স্কোয়ার, আর বিসি বাহুকে ধরেছি এ তাই এ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের মেনলি প্রমাণ করতে হবে। তো প্রথমে আমি আসলে কিছুই করব না, আমি কি করব এখানে আমার কয়টা ত্রিভুজ ক্ষেত্র আছে আরেকটা জিনিস একটু বলি। দেখো যে এই ত্রিভুজটার মতো একেবারে এই ত্রিভুজটার মতোই কিন্তু এই ত্রিভুজ, কারণ কি এই ত্রিভুজটাকে যদি তুমি একেবারে 90 ডিগ্রি বেঁকিয়ে দাও, একেবারে 90 ডিগ্রি বেঁকিয়ে দিলে কিন্তু এই অংশটা এমন দেখতে হবে, একদম এমন দেখতে হবে না ভাইয়া? তাহলে সেক্ষেত্রে অতিভুজ তো এটাই থাকে, তাহলে এটার নাম তো সি থাকবে নাকি? এটাকে চেঞ্জ করার সুযোগ আছে? নাই। আবার এটাকে মানে এই ত্রিভুজটাকে একবার বেঁকে তো এটা পাইছি, আবার এটাকে আরেকবার বেঁকে দিলে কি এটা পাবো? সেক্ষেত্রে অতিভুজ তো এটাই থাকে, থাকে কি না? আবার এটাকে আর এক 90 ডিগ্রি বাঁকাই দিলে আমি পাবো কিন্তু এইটা, পাবো না? তাহলে এটাকে আরেকবার বাঁকাই দিলে এটা হয়ে যাবে কিন্তু আমার অতিভুজ সি। একটু বিষয়টা বুঝো, একটু বিষয়টা বুঝো। তাহলে এটা আমরা পাইলাম। হ্যাঁ, এবারে দেখো তুমি যদি আরেকটু লক্ষ্য করো যে ভূমি আর লম্বের মধ্যে লম্বটা কিন্তু বড় না, তার মানে এই দুইটা বাহুর মধ্যে বড় বাহু কোনটা? এইটা, তাহলে এটাই হচ্ছে আমার লম্ব। তাহলে এই লম্বের নাম বি, আর ছোট বাহুটার নাম কি? এ। তাহলে এই যে ছোট বাহুটা এটার নাম দিব এ। তাহলে সেম ভাবে তুমি সবাইকে আসলে নামকরণ করে আসো। তাহলে দেখো এই বাহুটা কে বা ছোট বাহু, ছোট বাহুর নাম এ, বড় বাহুর নাম বি। তাহলে এখানে ছোট বাহু কোনটা? এই দুইটার মধ্যে এটা, তাহলে এটার নাম এ, এটার নাম বি। দেখো অনেক কিছু লিখে ফেললাম। এইবারে আমি আসলে এখানে এখানে আমি কয়টা জিনিস দেখতে পাচ্ছি জানো? এখানে আমি তিন ধরনের জিনিস দেখতে পাচ্ছি। কারণ কি এখানে একটা বড় বর্গক্ষেত্র আমি লক্ষ্য করছি, এখানে একটা ছোট বর্গক্ষেত্র আমি লক্ষ্য করছি। ছোট বর্গক্ষেত্রটা কোনটা বলতো? এ পি কিউব, এটা হচ্ছে ছোট বর্গক্ষেত্র। আর বড় বর্গক্ষেত্র এটার নাম দিলাম আমি, এটা দিলাম, এটা তো সি, এটার নাম দিই এল, এটার নাম দিই এম, এটার নাম দিই এন। তাহলে দেখো আমার একটা বড় বর্গক্ষেত্র কি পাওয়া যাবে? এল এম এন সি, এটা বড় বর্গক্ষেত্র। আর ছোট বর্গক্ষেত্রকে এ পি কিউ বি। তাহলে দুইটা জিনিস তো পেলাম, রাইট? আরেকটা জিনিস আছে, সেটা কি? ত্রিভুজটা আছে দেখো। তাহলে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। ত্রিভুজ চারটা আছে ঠিকই, কিন্তু চারটা ত্রিভুজই তো একই ধরনের বা একই গোত্রের বা একই প্রজাতির, তাই না? তাহলে এই চারটা ত্রিভুজ একই রকম দেখতে বিধায় এই চারটা ত্রিভুজকে ধরছি আমি একটা জিনিস। আর এই যে বর্গক্ষেত্র, ছোট বর্গক্ষেত্র পাচ্ছি, বড় বর্গক্ষেত্র পাচ্ছি। আমাদের কাজ হচ্ছে এই তিনটা জিনিসের ক্ষেত্রফল বের করা। ভাই একটু লক্ষ্য করো আমি কি বললাম, এই তিনটা জিনিসের সেপারেটলি ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা ক্ষেত্রফল বের করি। আমি তাহলে প্রথমে বলতে চাচ্ছি যে ত্রিভুজ এ সি বি এ, এসিবি এ, এসিবি এর ক্ষেত্রফল লিখে দিই ডিরেক্ট, ক্ষেত্রফল। দেখো এসিবি এর ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল ইকুয়াল, তুমি কি বলতে পারবা? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। কত? উচ্চতা হচ্ছে এসি। দেখো আমি কি করলাম, আমি জাস্ট প্রথমেই আমি এসিবি যে ত্রিভুজটা আমার আছে সেই ত্রিভুজটা আমি ক্ষেত্রফল বের করলাম। এখন ক্ষেত্রফল বের করা আমরা বেসিক ফর্মুলা কি জানি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার বেসিক ফর্মুলা কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমি লিখলাম হাফ গুণ ভূমি কত? ভূমি বিসি,
আর উচ্চতা কত এসি, তাহলে এটাকে আমরা যে বাহু ধরেছি এ বি সি এই আকারে নিয়ে যাই, তাহলে কি আমি বলতে পারবো হাফ বিসি মানে কি এ আর এসি মানে কি বলতো বি, তাহলে ফাইনালি আমি এখান থেকে বলতে পারবো এ বি বাই 2। তাহলে দেখো আমি অলরেডি এসিবি যে ত্রিভুজটা তার ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম। এবার আমি ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। ছোট বর্গক্ষেত্র, ছোট বর্গক্ষেত্র অর্থাৎ মানে ছোট বর্গক্ষেত্র আসলে কে বলতো? ছোট বর্গক্ষেত্র অর্থাৎ এ পি কিউ বি। দেখো আমি ছোট বর্গক্ষেত্র মুখে বলছি, অর্থাৎ মানে কি আমি কাকে নির্দেশ করছি? এ পি কিউ বি না? তাহলে ছোট বর্গক্ষেত্র অর্থাৎ এ পি কিউ বি এর এক বাহু। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলা কি? এক বাহু তার স্কয়ার না? তাহলে আগে আমার জানতে হবে যে ছোট বর্গক্ষেত্রে একটা বাহু আসলে কত। দেখো এই যে ছোট বর্গক্ষেত্রটা, এই ছোট বর্গটা একটা বাহু কি এপি হতে পারে, পি কিউ হতে পারে, কিউ বি হতে পারে, এ বি হতে পারে, এবং এদের প্রত্যেকের ভ্যালুই দেখো সি 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 সি। তার মানে এই ছোট বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য হচ্ছে সি, কত বলো? এক বাহু দৈর্ঘ্য হচ্ছে সি একক, সি একক। আচ্ছা তার মানে এখানে কিন্তু আমরা এককে এখানে কিন্তু পরিচয় দেইনি, আমরা কি বলতে পারি? হাফ এ বি বর্গ একক বলতে পারি, বর্গ একক। কারণ কি ক্ষেত্রফলকে আমরা বর্গ একক, বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার লিখে আসি, যেহেতু এখানে বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার নাকি মিটার নাকি মিলিমিটার নাকি ডেকামিটার কিছু দেওয়া না থাকলে আমরা ধরি একক। আর যেহেতু ক্ষেত্রফলের একক বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার হয়, সেক্ষেত্রে আমরা এককের জায়গায় তার পাশে লিখেছি বর্গ একক। তাহলে এটা গেল আমার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এবি বাই 2 বর্গ একক। তাহলে ছোট বর্গক্ষেত্র অর্থাৎ এপি কিউ বি এর এক বাহু কি সি একক, অর্থাৎ ছোট বর্গক্ষেত্র অর্থাৎ এপি কিউ বি এর ক্ষেত্রফল। ভাইয়া আমরা যদি এক বাহু জানতে পারি তাহলে তো ক্ষেত্রফল ইজিলি জানতে পারবো। সেটা কত বলতো? এক বাহু তার স্কয়ার, দ্যাট মিন্স সি তার স্কয়ার একক হয়ে যাবে এখন বর্গ একক, কারণ ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ, বর্গ থাকে, তাই তো? তাহলে দেখো আমি বলেছি কিন্তু এখানে তিনটা জিনিস আছে, তিনটা জিনিসের ক্ষেত্রফল আমার বের করা হচ্ছে প্রথম কাজ। তাহলে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম। এবারে এখন বা আবার বড় বর্গ ক্ষেত্রের অর্থাৎ বড় বর্গক্ষেত্রের নাম কি বলতো? এল সি এন এন এম বলা যাবে? এল সি এন এম এর এক বাহু। দেখো আমার ক্ষেত্রফল জানতে লাগে কি এক বাহু জানতে হবে না? একদম উপরটার মতো। তাহলে আমি কি বলবো? বড় বর্গক্ষেত্র অর্থাৎ এল সি এন এম এর এক বাহু। এখন এই যে এল সি এন এম এল এম যে কোনো একটাই তো এক বাহু, তাই না? তাহলে এল এম কে যদি তুমি এক বাহু ধরো, এক বাহু কি হবে বলো তো? এল এম হতে পারে, অথবা তুমি চাইলে এল সিও ধরতে পারো, সিএনও ধরতে পারো, প্রত্যেকটা বাহুই তো একই রকম। তাহলে এল এম মানে কি বলতে পারবা? এল এম মানে কি? অবশ্যই এলপি যোগ পিএম। দেখো আমি প্রথমে এলপি টুক নিলাম, তারপরে পিএম টুক নিলাম, মানে কি এই দুজনকে যোগ করলে তো আমি পেয়ে যাব তোমার বড় বর্গক্ষেত্রের এক বাহু, তাই না? তাহলে এলপি যোগ পিএম, এলপির মান কত? বি, যোগ পিএম এর মান কত? এ। তাহলে ফাইনালি আমি বলতে পারি এ প্লাস বি। তাহলে দেখো আমার বড় যে বর্গক্ষেত্র তার এক বাহুর দৈর্ঘ্য কি? অবশ্যই এলএম, আর এলএম মানে এলপি যোগ পিএম, আর এলপি মানে বি, আর পিএম মানে এ। তাহলে বড় বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি। কেমন? অতএব বড় বর্গক্ষেত্রের অর্থাৎ এল সি এন এম এর ক্ষেত্রফল। ভাইয়া তাহলে বড় বর্গক্ষেত্র অর্থাৎ এল সি এন এম এর ক্ষেত্রফল কি হবে বলতো? ক্ষেত্রফল হবে এ প্লাস বি তার হোল স্কয়ার। কারণ কি আমরা জানি কি? আমরা জানি হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে তোমার এক বাহু তার স্কয়ার। তাহলে এটা হচ্ছে, এটাকে এখানে আমরা একক লিখি, আর এর গায়ে আমরা লিখলাম বর্গ একক। আশা করি বিষয়টা বোঝা গেছে। আচ্ছা দেখো তাহলে এবার আমি লিখে ফেলেছি কি বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল, মানে এই যে পুরো বড় বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল ইকুয়াল হবে কি এই যে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ চারটি ত্রিভুজ ক্ষেত্রের যোগফল, বা চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, রাইট? এখন দেখো অলরেডি আমরা এই তিনটি জিনিসের ক্ষেত্রফল পূর্বে বের করে ফেলেছি বা রেখেছি, তাই তো? এখন তুমি কল্পনা করতে পারো কি এটা একটা বড় একটা মাঠ, তাই তো? একটা বড় একটা মাঠ যদি কল্পনা করো, আর এটা হচ্ছে তার মধ্যে ছোট একটা মাঠ। দেখো বড় একটা মাঠের মধ্যে তুমি কল্পনা করো এটা ছোট একটা মাঠ, মানে ছোট একটা বর্গক্ষেত্র, আর এই চারপাশে দেখো চারটা ছোট ছোট দোকান আছে। তার মানে কি এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বলতো? এই চারটা ছোট ছোট দোকানের ক্ষেত্রফল যোগ এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই তো? তাহলে তো আমি লিখতে পারি যে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এটার ক্ষেত্রফল যোগ
চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে কি এই দোকান এই দোকান এই দোকান এই দোকান, চারটা দোকানের ক্ষেত্রফলের যোগফল এবং এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল যদি তুমি করো তাহলে তুমি পেয়ে যাবা বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? সেটাই কিন্তু আমি লিখেছি, মানে একদম বাংলা কথাটাকে আমি ম্যাথমেটিক্যাল উপায়ে লিখলাম। তাহলে দেখো অলরেডি কিন্তু আমরা বড় ক্ষেত্রফল বের করে রেখে এসেছি পিছনে, তাই না? তাহলে কি তুমি লিখতে পারবা এখানে যে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তুমি কিন্তু লিখে ফেলেছো a প্লাস বি তার হোল স্কয়ার, রাইট? এবার ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি লিখেছো? সি স্কয়ার। কিন্তু দেখো পূর্বে তুমি চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু বের করোনি, তুমি বের করেছো একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, রাইট? আর তোমার একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল? ab বাই 2, আশা করি মনে আছে। তাহলে কি চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? ab বাই 2। এখন একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি ab বাই 2 হয়, তাহলে চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি ab বাই 2 গুণ 4 হবে? মানে একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলই ab বাই 2, তার মানে কি চারটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলই তো যোগ করতে হবে, মানে কি একটা হচ্ছে ab বাই 2, এটা হচ্ছে ab বাই 2, তাহলে এটাও কি ab বাই 2, তাহলে এটাও কি ab বাই 2, তাহলে ফাইনালি এটাও কি ab বাই 2। তার মানে ab বাই 2 যোগ ab বাই 2 যোগ ab বাই 2 যোগ ab বাই 2 মানে কিন্তু ফাইনালি লেখাই যায় ab বাই 2 গুণ 4 বা 4 গুণ ab বাই 2, একই তো কথা। তার মানে আমরা লিখে ফেললাম যে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এটা, আর ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এটা, আর চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল মানে ab বাই 2 গুণ 4। কেমন? এবার এখানে দেখো আমরা a প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা এক্সিকিউট করব। এখানে a প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা এক্সিকিউট করি। তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা কি বলতো? a স্কয়ার যোগ টোয়াইজ ab যোগ বি স্কয়ার, আশা করি বুঝছো। এবার এখানে দেখো এখানে কি সি স্কয়ার আছে? সি স্কয়ার আছে। এবার এই 2 দিয়ে যদি 4 কে কেটে দিই তাহলে কি 2 পাই? তার মানে এই 2 দিয়ে যদি তুমি 4 কে কেটে তাহলে এখানে পাবা তুমি 2, তাহলে এই 2 যদি আবার ab এর সাথে গুণ হয় তাহলে হয়ে যায় ফাইনালি 2ab। এবারে দেখো এখানে a স্কয়ার যোগ 2ab যোগ b স্কয়ার রইলো, আর এখানে কি সি স্কয়ার যোগ 2ab তো আছে। আচ্ছা এই লাইনটা আমি আরেকবার লিখে ফেললাম আর কি, কেমন? এবারে আমি করতে চাচ্ছি কি যে এই পুরা 2ab কে আমি ওপাশে পাঠাই দিব, তাহলে প্লাস 2ab এর সাথে কেটে যাবে, তাহলে কি আমি লিখতে পারবো যে ab স্কয়ার যোগ b স্কয়ার ইকুয়াল সি স্কয়ার প্লাস টোয়াইজ ab, আর এই 2ab টাকে ওপাশে পাঠাই দিই তাহলে কি মাইনাস টোয়াইজ ab। বিষয়টা বুঝো, এখানে a স্কয়ার b স্কয়ার রইলো, a স্কয়ার b স্কয়ার রইলো, আর প্লাস 2ab কে ওপাশে পাঠাই দিছি, প্লাস 2ab তো এই পাশে অলরেডি আছে, তাহলে প্লাস 2ab ওপাশে গেলে কি হবে? মাইনাস 2ab। তাহলে প্লাস 2ab মাইনাস 2ab কেটে যাবে, ফাইনালি আমি এখানে পাবো a স্কয়ার যোগ b স্কয়ার ইকুয়াল সি স্কয়ার। এবারে দেখো প্রমাণ কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি, কিন্তু আমাদের প্রমাণে কেমন আছে? সি স্কয়ার এ পাশে আছে মানে বাম পাশে আছে, আর বি স্কয়ার প্লাস এ স্কয়ার ও পাশে আছে। তাহলে ম্যাথের একটা ভাষা আছে প্রতিসাম্য বিধি, এই প্রতিসাম্য বিধি মানে হচ্ছে বাম পক্ষকে তুমি ডান পক্ষ পাশে লিখতে পারো এবং ডান পক্ষকে ঘুরায় তুমি বাম পাশে লিখতে পারো, মানে ডিরেক্ট আমি চেঞ্জ করে লিখবো সি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার যোগ বি স্কয়ার, এটা আশা করি লেখা যায় এবং তোমরা জানো। তো এইভাবে চেঞ্জ করে লেখা যায় এবং ম্যাথের ভাষায় এটাকে বলে প্রতিসাম্য বিধি। এই প্রতিসাম্য বিধি অনুযায়ী এক পাশ আরেক পাশ চেঞ্জ করে লেখা যায়। তাহলে দেখো আমরা কিন্তু প্রমাণ অলরেডি করে ফেললাম, সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অথবা যদি তোমাকে প্রমাণ করতে বলে এ বি স্কয়ার ইকুয়াল এ সি স্কয়ার যোগ বি সি স্কয়ার, তার মানে কিছুই না, তুমি কি করবা এখানে সি আসলে কে এ বি, তার মানে সি কে রিপ্লেস করে তুমি লিখবা এ বি স্কয়ার ইকুয়াল এ মানে কে, এ মানে হচ্ছে বি সি স্কয়ার, তাহলে লিখবা বি সি স্কয়ার, বি স্কয়ার মানে কি এ সি স্কয়ার, এই তো হয়ে গেল প্রমাণ। অথবা তোমাকে তো বলতে পারে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে শেষ লাইনটা তুমি লিখবা কি এখানে লিখবা, বা আবার এখানে শেষ লাইনটা তুমি লিখবা অতএব দিয়েও লিখতে পারো শেষ লাইনটা, অতএব তুমি লিখবা অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, প্রমাণিত।